আজ শোনাবো রহস্য গল্প চৌধুরী ম্যানশনের রহস্য। গল্পটি লিখেছেন অমিত শিকারী। শহরের কোলাহল থেকে দূরে অনেকটা নিভৃতে দাঁড়িয়ে আছে চৌধুরী ম্যানশন। এক সময়ে জৌলুসপূর্ণ এই বাড়িটি এখন কেমন যেন নিষ্প্রাণ। তার মালিক অশীতিপর বৃদ্ধ মৃগাঙ্ক চৌধুরীর মতোই। আজ সকালটা অবশ্য অন্যরকম। ভোরের আলো ফোটার আগেই চৌধুরী ম্যানশনের গেটে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর আবির খান গম্ভীর মুখে গাড়ি থেকে নামলেন। তার চোখে মুখে চিন্তার ছাপ। খবরটা এসেছিল আধ ঘন্টা আগে। মৃগাঙ্ক চৌধুরী তার নিজের শোবার ঘরে খুন হয়েছেন। আবির খান বাড়ির ভিতরে ঢুকলেন। বিশাল ড্রয়িং রুম পেরিয়ে তিনি মৃগাঙ্ক চৌধুরীর ঘরের দিকে এগোলেন। ঘরের দরজা সামান্য খোলা। ভেতরে তখন প্রাথমিক তদন্ত চলছিল। মেঝেতে সাদা চাদরে ঢাকা মৃগাঙ্ক চৌধুরীর নিথর দেহ। তার বুকের কাছে একটা রক্তমাখা পেপার নাইফ পড়ে আছে। ঘরের জানালাটা ভেতর থেকে বন্ধ, তবে একটা পাল্লা সামান্য ফাঁকা হয়ে আছে, যেন কেউ তাড়াহুড়োই ঠিকমতো আটকাতে পারেনি। ইন্সপেক্টর আবির এসে একে একে বাড়ির সকল সদস্যদের সাথে কথা বলতে শুরু করলেন। রজত চৌধুরী মৃগাঙ্ক চৌধুরীর একমাত্র ভাইপো, বছর 40-এর সুদর্শন যুবক। ব্যবসায়িক কাজকর্ম সেই দেখে। আবির জিজ্ঞাসা করলেন, আপনি কখন প্রথম ঘটনাটা জানতে পারলেন? রজত বলে চোখ মুছতে মুছতে, আমি রোজ সকালে কাকার ঘরে একবার আসি, আজও এসেছিলাম। দরজাটা একটু ফাঁকা দেখে সন্দেহ হয়। ভেতরে ঢুকে এই দৃশ্য দেখি, সাথে সাথে পুলিশে ফোন করি। সন্দেহের কারণ, রজত চৌধুরী সম্পত্তির প্রধান উত্তরাধিকারী। মৃগাঙ্ক চৌধুরীর সাথে তার ব্যবসায়িক মতপার্থক্য ছিল বলেও শোনা যায়। তার শোকটা কি একটু বেশি নাটকীয়? 2. শেফালি দেবী মৃগাঙ্ক চৌধুরীর দুঃসম্পর্কের বোন, বছর 50 বয়স। তিনি এই বাড়িতেই থাকতেন এবং মৃগাঙ্কবাবু দেখাশোনা করতেন। আবির তাকে জিজ্ঞাসা করল, আপনি কি রাতে কোনো অস্বাভাবিক শব্দ শুনেছিলেন? শেফালি দেবী বলেন ভয়ার্ত স্বরে, না স্যার, আমার ঘর তো অন্যদিকে। তবে কাল রাতে মৃগাঙ্কদার সাথে রজতের বেশ জোরে জোরে কথা কাটাকাটি হচ্ছিল শুনেছিলাম। কি নিয়ে তা জানি না। সন্দেহের কারণ, শেফালি দেবী কিছুটা রহস্যময়ী। তিনি কি কিছু লুকোচ্ছেন? রজতের দিকে আঙুল তুলে তিনি কি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন? মৃগাঙ্কবাবুর বিশাল সম্পত্তির উপর তারও কি লোভ ছিল? নিতাই দাস বাড়ির পুরনো চাকর, প্রায় 30 বছর ধরে এই বাড়িতে আছে। আবির তাকে জিজ্ঞাসা করে, নিতাই, তুমি কাল রাতে শেষ কখন সাহেবকে দেখেছিলে? নিতাই হাত কসলাতে কসলাতে বলে, রাত 10টা নাগাদ দুধ দিয়ে এসেছিলাম স্যার। তখন উনি বই পড়ছিলেন। সাহেব একটু চুপচাপ ছিলেন কাল। আবির বলে, বাড়ির বাইরে কেউ এসেছিল কাল? নিতাই বলে, না স্যার, তবে দুপুরে একজন উকিলবাবু এসেছিলেন। সাহেব তার সাথে অনেকক্ষণ কথা বলছিলেন। মনে হলো যেন উইল সংক্রান্ত কিছু। সন্দেহের কারণ, নিতাই কি সব সত্যি কথা বলছে? তার আচরণে একটা চাপা ভয়। সে কি কিছু দেখেছে বা শুনেছে যা বলতে পারছে না? উকিলের আগমন কি এই ঘটনার সাথে যুক্ত? মায়া সেন মৃগাঙ্ক চৌধুরীর একসময় সেক্রেটারি, বছর 25 সুন্দরী তরুণী। মাস 6 আগে সে চাকরি ছেড়ে দেয়, কিন্তু ঘটনার আগের দিন বিকেলে তাকে চৌধুরী ম্যানশনের আশপাশে দেখা গেছে বলে একজন সাক্ষী জানিয়েছে। পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে। আবির জিজ্ঞাসা করে, আপনি কাল চৌধুরী ম্যানশনের কাছে কি করছিলেন মিস সেন? মায়া কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দেয়, আমি আসলে মৃগাঙ্কবাবুর সাথে একবার দেখা করতে চেয়েছিলাম। কিছু ব্যক্তিগত দরকার ছিল, কিন্তু সাহস করে ভেতরে ঢুকতে পারিনি। সন্দেহের কারণ, মায়া কেন চাকরি ছেড়েছিল? তার ব্যক্তিগত দরকার কি ছিল? সে কি মৃগাঙ্ক চৌধুরীর কাছ থেকে কিছু চাইছিল যা তিনি দিতে রাজি ছিলেন না? তার হঠাৎ ফিরে আসাটা বেশ সন্দেহজনক। ইন্সপেক্টর আবির 4 জনের সাথে কথা বলে কিছুটা ধন্দে পড়লেন। প্রত্যেকেরই কিছু না কিছু উদ্দেশ্য থাকতে পারে, আবার প্রত্যেকেরই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। রজতের টাকার লোভ, শেফালির অস্পষ্ট আচরণ, নিতাইয়ের চাপা ভয় আর মায়ের রহস্যময় উপস্থিতি
সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। আবির ঘরে চারপাশটা আরও একবার খুঁটিয়ে দেখলেন। টেবিলের উপর একটা আধ খাওয়া আপেল, কয়েকটা বই আর একটা ডায়েরি। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তার প্রমাণ এই ডায়েরির পাতায় নয়, আমার জীবনের পাতায় খুঁজলেই পাওয়া যাবে। ইন্সপেক্টর আবির কপালে হাত বোলালেন। মৃগাঙ্ক চৌধুরীকে জানতেন? তার বিপদ আসন্ন। এই জটিল জাল ভেদ করে আসল অপরাধীকে খুঁজে বের করা সহজ হবে না। ইন্সপেক্টর আবির খান মৃগাঙ্ক চৌধুরী ডায়েরিটা হাতে নিয়ে তার অফিসে বসেছিলেন। প্রথম পাতায় ওই অদ্ভুত লেখাটা ছাড়া ডায়েরির বাকি পাতাগুলোই তেমন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। কিছু পুরনো হিসাব, কিছু অসংলগ্ন চিন্তাভাবনা আর কয়েকটা কবিতার লাইন। মৃগাঙ্ক চৌধুরী কি সত্যিই কোনো সূত্র রেখে গেছেন, নাকি এটা তার খামখেয়ালি মনের প্রকাশ? আবির প্রথমে নিতাই দাসের উল্লেখ করা উকিল মিস্টার অলোকেশ সান্যালের সাথে যোগাযোগ করলেন। আবির জিজ্ঞাসা করলেন, মিস্টার সান্যাল, মৃগাঙ্ক চৌধুরী কি সম্প্রতি তার উইল পরিবর্তন করার ব্যাপারে আপনার সাথে কথা বলেছিলেন? অলোকেশ সান্যাল ফোনের অন্য প্রান্ত থেকে উত্তর দেয়, হ্যাঁ ইন্সপেক্টর, উনি দিন 15 আগে আমার সাথে যোগাযোগ করেন। তার পুরনো উইলটা বদলে একটা নতুন উইল করতে চেয়েছিলেন। আমি পরশুদিন, অর্থাৎ ঘটনার আগের দিন, সেই নতুন উইলের খসড়া নিয়ে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। আবির বলে, নতুন উইলে কি বিশেষ কোনো পরিবর্তন ছিল? অলোকেশ সান্যাল বলেন, হ্যাঁ, বেশ বড়সড় পরিবর্তন। উনি তার সম্পত্তির একটা বড় অংশ একটা চ্যারিটেবল ট্রাস্টকে দান করতে চেয়েছিলেন। রজতবাবুর অংশ আগের থেকে বেশ কিছুটা কমে যেত, আর শেফালি দেবীর জন্য সামান্য কিছু ব্যবস্থা রেখেছিলেন, যা আগে ছিল না। এছাড়া মায়া সেন নামে একজনকে এককালীন কিছু অর্থ দেওয়ার কথাও ছিল। আবির জিজ্ঞাসা করেন, উইলটা কি সই হয়েছিল? অলোকেশ সান্যাল বললেন, না, সেখানেই তো সমস্যা। উনি খসড়াটা দেখে কিছু ছোটোখাটো পরিবর্তন করার কথা বলেন। আমি পরের সপ্তাহে ফাইনাল কপি নিয়ে যাওয়ার কথা দিয়ে এসেছিলাম। এই তথ্যটা আবিরের কাছে একটা নতুন দিক খুলে দিল। রজতের উদ্দেশ্য আরও স্পষ্ট হলো। শেফালি দেবীর প্রাপ্তির আশা এবং মায়া সেনের অপ্রত্যাশিতভাবে কিছু পাওনার সম্ভাবনা, দুটোই গুরুত্বপূর্ণ। আবির আবার রজত চৌধুরীকে ডেকে পাঠালেন। বললেন, রজতবাবু, আপনার কাকা যে উইল পরিবর্তন করতে যাচ্ছিলেন, সেটা কি আপনি জানতেন? রজত কিছুটা চমকে কিছুটা সামলে নিয়ে উত্তর দেয়, কাকা মাঝে মাঝে এরকম বলতেন বটে, তবে আমি বিশেষ পাত্তা দিইনি। উনি একটু খামখেয়ালি ছিলেন। আবির বলেন, ঘটনার আগের রাতে আপনার সাথে ওনার যে কথা কাটাকাটি হয়েছিল, সেটা কি এই উইল সংক্রান্ত? রজত একটু চুপ থেকে উত্তর দেয়, না, ঠিক উইল নিয়ে নয়। আমার একটা ব্যবসায়িক প্রজেক্টে কিছু টাকার দরকার ছিল, কাকা দিতে রাজি হচ্ছিলেন না, তাই নিয়েই একটু কথা কাটাকাটি। সন্দেহের কারণ, রজত কি সত্যি বলছে? সে কি উইল পরিবর্তনের কথাটা আগে থেকেই জানতো এবং কাকাকে আটকাতে চেয়েছিল? তার টাকার প্রয়োজনটাও একটা বড় মোটিভ। এরপর আবির শেফালি দেবীর ঘরে গেলেন। ঘরটা বেশ ছিমছাম পরিপাটি করে গোছানো। আবির তাকে জিজ্ঞাসা করল, শেফালি দেবী, মৃগাঙ্কবাবু যে তার উইলে আপনার জন্য কিছু সম্পত্তির ব্যবস্থা করেছিলেন, এটা কি আপনি জানতেন? শেফালির চোখে বিস্ময় ফুটিয়ে, না তো, আমি তো ওনার আশ্রয়েই ছিলাম। উনি আমার জন্য কিছু করবেন এটা ভাবতেও পারিনি। তার ঠোঁটের কোণে যেন একটা অস্পষ্ট হাসি খেলে গেল, পরক্ষণে সেটা মিলিয়েও গেল। সন্দেহের কারণ, শেফালি দেবীর বিস্ময়টা কি আসল, নাকি তিনি কিছু আড়াল করার চেষ্টা করছেন? আর ওই ক্ষণিকের হাসিটা আবিরের চোখ এড়ায়নি। তিনি কি নতুন উইলের কথা আগে থেকেই জেনে গিয়েছিলেন? তদন্তের স্বার্থে পুলিশ মায়া সেনের বর্তমান ঠিকানা খুঁজে বের করে সেখানে হানা দিল। শহরের এক প্রান্তে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে সে। ঘর তল্লাশি করে বিশেষ কিছু পাওয়া না গেলেও একটা পুরনো ছবির অ্যালবাম পাওয়া গেল। অ্যালবামের বেশিরভাগ ছবিই মায়ার, তবে শেষ দিকে মৃগাঙ্ক চৌধুরীর সাথে মায়ার কয়েকটা বেশ অন্তরঙ্গ ছবিও ছিল। ছবিগুলো দেখে মনে হয় তাদের মধ্যে শুধু মালিক কর্মচারীর চেয়েও বেশি কিছু সম্পর্ক ছিল। আবির জিজ্ঞেস করলো ছবিগুলো দেখিয়ে তাকে, এগুলো কি মিস সেন? আপনি তো বলেছিলেন আপনার সাথে মৃগাঙ্কবাবুর শুধুমাত্র ফর্মাল সম্পর্ক ছিল।
মায়া ছবিগুলো দেখে মুখ ফ্যাকাশ হয়ে যায়। তারপর বলে, এটা এটা অনেক দিন আগের ব্যাপার। আমি যখন প্রথম চাকরিতে যোগ দিই তখন। সে আর কথা শেষ করতে পারল না। আবির জিজ্ঞাসা করল, মৃগাঙ্কবাবু কি আপনাকে নতুন উইলে কিছু টাকা দিচ্ছিলেন? মায়া মাথা নেড়ে, আমি জানি না। উনি মাঝে মাঝে বলতেন আমার জন্য কিছু করবেন, কিন্তু আমি চাকরি ছাড়ার পর আর তেমন যোগাযোগ ছিল না। আমি সেদিন ওনার কাছে গিয়েছিলাম আমার একটা পার্সোনাল লোনের ব্যাপারে কথা বলতে। উনি সাহায্য করতে রাজি হননি। সন্দেহের কারণ, মায়ের অতীত সম্পর্ক এবং বর্তমান আর্থিক অনটন তাকে মরিয়া করে তুলতে পারে। মৃগাঙ্কবাবু সাহায্য করতে রাজি না হয় সে কি ক্ষুব্ধ হয়েছিল? তার ব্যক্তিগত দরকার তাহলে লোন সংক্রান্ত ছিল, নাকি অন্য কিছু? ইন্সপেক্টর আবির ফরেন্সিক রিপোর্ট হাতে পেলেন। মৃগাঙ্ক চৌধুরীর ঘরের জানালার পাল্লায় অস্পষ্ট কিছু আঙুলের ছাপ পাওয়া গেছে, তবে সেগুলো এতটাই অস্পষ্ট যে কারো সাথে মেলানো কঠিন। পেপার নাইফটাতে মৃগাঙ্কবাবু ছাড়া আর কারো পরিষ্কার ছাপ নেই, তবে তাতে অন্য কারো ডিএনএ পাওয়া যেতে পারে, যার জন্য আরও সময় লাগবে। আবির নিতাইকে আবারও জেরা করলেন। নিতাই, তুমি সেদিন উকিলবাবু চলে যাওয়ার পর আর কাউকে সাহেবের ঘরে ঢুকতে বা বেরোতে দেখেছিলে? নিতাই অনেকক্ষণ ভেবে বলে, উকিলবাবু চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সন্ধ্যের দিকে রজতবাবু একবার কর্তাবাবুর ঘরে গিয়েছিলেন। তারপর তো রাতে শেফালি দিদি ওষুধ দিতে গেছিলেন। আর হ্যাঁ, মায়া দিদিকেও আমি বিকেলে একবার মেন গেটের বাইরে ঘোরাঘুরি করতে দেখেছিলাম, কিন্তু ভেতরে এসেছিলেন কিনা দেখিনি। ইন্সপেক্টর আবির আবার চিন্তায় পড়লেন। রজতের উদ্দেশ্য স্পষ্ট, কিন্তু সে কি এত সহজে ধরা দেবে? শেফালি দেবীর আপাত নিরীহ চেহারার আড়ালে কি অন্য কোনো সত্তা লুকিয়ে আছে? মায়ার অতীত আর বর্তমান পরিস্থিতি তাকে আরও বেশি সন্দেহভাজন করে তুলেছে। আর নিতাই, সে কি সত্যি সবটা বলছে, নাকি ভয়ে কিছু চেপে যাচ্ছে? হঠাৎ আবিরের মনে হলো মৃগাঙ্ক চৌধুরীর ডায়েরির প্রথম পাতার লেখাটা। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তার প্রমাণ এই ডায়েরির পাতায় নয়, আমার জীবনের পাতায় খুঁজলেই পাওয়া যাবে। জীবন, মৃগাঙ্ক চৌধুরীর জীবনটাই হয়তো এই রহস্যের চাবিকাঠি। ইন্সপেক্টর আবির খান মৃগাঙ্ক চৌধুরীর লেখা সেই বাক্যটা আমার জীবনের পাতায় খুঁজলেই পাওয়া যাবে বারবার আওড়াচ্ছিলেন। তিনি ঠিক করলেন মৃগাঙ্ক চৌধুরীর অতীত খুঁটিয়ে দেখা দরকার। চৌধুরী ম্যানশনের পুরনো লাইব্রেরি আর মৃগাঙ্কবাবুর ব্যক্তিগত পড়ার ঘরটাতেই হয়তো লুকিয়ে আছে কোনো সূত্র। পড়ার ঘরটা বেশ বড়, দেওয়ালে সারি সারি বইয়ের তাক, এক পাশে একটা ভারী সেগুন কাঠের টেবিল। সেখানে মৃগাঙ্কবাবু কাজ করতেন। আবির ঘরের প্রতিটি জিনিস মন দিয়ে দেখতে লাগলেন। দেরাজ, ফাইলপত্র, পুরনো খাতা, কিছুই বাদ দিলেন না। হঠাৎ তার চোখ পড়ল ঘরের এক কোণে রাখা একটা মাঝারি আকারের পুরনো ধাঁচের কাঠের সিন্দুকের উপর। সিন্দুকটা দেখে মনে হচ্ছিল অনেকদিন খোলা হয়নি, ওপরে ধুলোর আস্তরণ। আবির আবার জিজ্ঞেস করে, নিতাই, এই সিন্দুকটা কি মৃগাঙ্কবাবু ব্যবহার করতেন? নিতাই কিছুটা ইতস্তত করে বলে, আজ্ঞে স্যার, এটা কর্তাবাবুর বাবার আমলের। উনি তেমন একটা খুলতেন না, তবে চাবিটা ওনার শোবার ঘরে দেরাজেই একটা কৌটোর মধ্যে রাখা থাকতো। আবিরের নির্দেশে সিন্দুকের চাবি নিয়ে আসা হলো। বেশ কয়েকবার চেষ্টার পরে মরচে পড়া তালাটা খুলল। ভেতরে কাগজপত্রের তেমন ভিড় নেই, কিছু পুরনো দলিল, পারিবারিক অ্যালবাম, আর তার তলায় একটা চামড়া বাঁধানো ছোট ডায়েরি। মৃগাঙ্ক চৌধুরীর নয়, তার বাবার, অর্থাৎ রজতের ঠাকুরদার লেখা। ডায়েরিটা বেশ পুরনো, পাতাগুলো হলদে হয়ে গেছে। আবির সাবধানে ডায়েরিটা খুললেন। কয়েক পাতা উল্টানোর পর একটা জায়গায় তার চোখ আটকে গেল। সেখানে মৃগাঙ্ক চৌধুরীর ছোট বোন মালবিকার উল্লেখ রয়েছে। মালবিকা খুব অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের জন্য এটা একটা বিরাট লজ্জার কারণ ছিল, তাই ব্যাপারটা একরকম ধামা চাপা দেওয়া হয়েছিল। কিন্তু ডায়েরির এই অংশে লেখা ছিল মালবিকা পালিয়ে যায়নি, তাকে এক প্রকার জোর করেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে পরিবারের অমতে একজনকে ভালোবাসত, আর এই কাজে মৃগাঙ্ক চৌধুরীর পরোক্ষ মদত ছিল। এই তথ্যটা আবিরের কপালে একটা নতুন ভাঁজ ফেলল। মালবিকার কি হয়েছিল পরে? তার কোনো সন্তান ছিল?
শেফালি দেবীর পরিচয়টা আবিরের মনে খটকা তৈরি করল। তিনি কি সত্যিই দুঃসম্পর্কের আত্মীয়া, নাকি তার অন্য কোনো পরিচয় আছে? আবির শেফালি দেবীকে আবার ডেকে পাঠালেন। আবির জিজ্ঞাসা করে, শেফালি দেবী, আপনি মৃগাঙ্ক চৌধুরীর ঠিক কোন দিকের আত্মীয়া? শেফালি আগের মতোই শান্ত স্বরে বলে, আমার ঠাকুরমা ছিলেন মৃগাঙ্কবাবুর বাবার বোন, সেই সূত্রে। আবির বলে, মালবিকা চৌধুরীকে চেনেন? এই নামটা শোনা মাত্র শেফালি দেবীর মুখে শান্ত ভাবটা যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার চোখ দুটো সামান্য বিস্ফারিত হলো, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। শেফালির গলাটা যেন একটু শুকিয়ে গেছে। সে উত্তর দেয়, কে মালবিকা? আমি এই নামে কাউকে চিনি না। সন্দেহের কারণ, শেফালি দেবীর প্রতিক্রিয়া আবিরের চোখ এড়ায়নি। তিনি কি মালবিকার ব্যাপারে কিছু জানেন? তার সাথে মালবিকার কোনো সম্পর্ক আছে কি? যদি থাকে, তবে মৃগাঙ্ক চৌধুরীর প্রতি তার বিদ্বেষ থাকতেই পারে। নতুন উইলে সামান্য অংশ পাওয়াটা কি তার বহুদিনের জমানো ক্ষোভের কাছে যথেষ্ট ছিল? ঠিক এই সময় কনস্টেবল এসে খবর দিল, ফরেন্সিক ল্যাব থেকে পেপার নাইপের ডিএনএ রিপোর্ট এসেছে। মৃগাঙ্ক চৌধুরীর ডিএনএ ছাড়াও আরও একজনের অস্পষ্ট ডিএনএ পাওয়া গেছে। তবে সেটা এতটাই অসম্পূর্ণ যে কারোর সাথে সরাসরি মেলানো সম্ভব হচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার, খুনি সম্ভবত খালি হাতে ছুরিটা ধরেনি, অথবা খুব সতর্ক ছিল। আবির এবার মায়া সেনের দিকে মনোযোগ দিলেন। মৃগাঙ্ক চৌধুরীর সাথে তার পুরনো অন্তরঙ্গ সম্পর্ক, আর্থিক অনটন, ঘটনার আগের দিন চৌধুরী ম্যানশনের কাছে আসা, সব মিলিয়ে সেও সন্দেহের বাইরে নয়। আবির জিজ্ঞাসা করে, মিস সেন, মৃগাঙ্ক চৌধুরীর সাথে আপনার সম্পর্ক ঠিক কবে থেকে খারাপ হতে শুরু করে? মায়া একটু ভেবে, আমি চাকরি ছাড়ার কিছুদিন আগে থেকে। উনি আমার ব্যক্তিগত কিছু ব্যাপারে বড্ড বেশি হস্তক্ষেপ করছিলেন। তাছাড়া ওনার কিছু প্রস্তাব আমার ভালো লাগেনি, তাই আমি চাকরি ছেড়ে দিই। আবির বলে, কি ধরনের প্রস্তাব? মায়া মাথা নিচু করে, সেসব কথা আর বলতে চাই না স্যার। সন্দেহের কারণ, মায়ের কথা অনুযায়ী মৃগাঙ্ক চৌধুরী তার উপর কোনো চাপ সৃষ্টি করছিলেন। সেটা কি নতুন করে সম্পর্ক তৈরির চাপ, নাকি অন্য কিছু? যদি মৃগাঙ্ক চৌধুরী তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে থাকেন, তাহলে মায়ের একটা শক্তিশালী মোটিভ তৈরি হয়। রজত চৌধুরীর ব্যবসায়িক সমস্যাটাও আবির উড়িয়ে দিতে পারছিলেন না। যদি মৃগাঙ্ক চৌধুরী টাকা দিতে রাজি না হয়, তার ব্যবসা ডুবতে বসে, তাহলে সে মরিয়া হয়ে উঠতে পারে। আবির খান বুঝতে পারছিলেন এই কেসের জট ছাড়ানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। প্রত্যেকেরই কিছু না কিছু গোপন করার আছে। মৃগাঙ্ক চৌধুরীর অতীত যেন বর্তমানের উপর একটা দীর্ঘ ছায়া ফেলেছে। তার জীবনের কোন পাতাটা খুললে এই রহস্যের সমাধান হবে? তিনি আবার সেই পুরনো ডায়েরিটার দিকে তাকালেন। মালবিকার ঘটনাটা তার মনে গভীর ছাপ ফেলেছে। যদি শেফালি দেবী মালবিকার কোনো উত্তরসূরি হন এবং বহু বছর ধরে এই পরিবারে আশ্রিতার মতো থেকে প্রতিশোধের সুযোগ খুঁজে থাকেন, কিন্তু প্রমাণ কোথায়? হঠাৎ তার মনে হলো নিতাই কিছু একটা লুকোচ্ছে। সে এত বছর ধরে এই বাড়িতে আছে, তার অনেক কিছুই জানার কথা, কিন্তু ভয়ে হোক বা অন্য কোনো কারণে সে সবটা বলছে না। ইন্সপেক্টর আবির খানের মনে হচ্ছিল মৃগাঙ্ক চৌধুরীর জীবনের কোনো এক অন্ধকার অধ্যায় এই খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মালবিকার প্রসঙ্গটা তাকে বিশেষভাবে ভাবাচ্ছিল। তিনি ঠিক করলেন চৌধুরী ম্যানশনের প্রতিটি কোণ আরও একবার ভালো করে খুঁজে দেখবেন, বিশেষ করে মৃগাঙ্ক চৌধুরীর ব্যক্তিগত জিনিসপত্র। তিনি মৃগাঙ্ক চৌধুরীর শোবার ঘরে আবার ঢুকলেন। ঘরটা আগের মতোই থমথমে। আবির টেবিলের দেরাজ, আলমারি, এমনকি বিছানার তলাও পরীক্ষা করলেন, বিশেষ কিছু পেলেন না। হঠাৎ তার চোখ পড়ল বিছানার পাশে রাখা একটা পুরনো কারুকার্য করা ছোট সাইড টেবিলের উপর। টেবিলটার নিচের দিকে একটা ছোট্ট দেরাজ, যেটা সহজে চোখে পড়ে না। আবির সেটা টানতেই একটা খাপে মোড়া ছুরি আর কিছু হলদে হয়ে যাওয়া চিঠি পেলেন। ছুরিটা সাধারণ ফল কাটার ছুরি, তবে চিঠিগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। চিঠিগুলো মালবিকার লেখা, তার বাবাকে উদ্দেশ্য করে। তাতে পরিবারের প্রতি তার অভিমান, তার ভালোবাসার মানুষের জন্য আকুতি আর মৃগাঙ্ক চৌধুরীর প্রতি চাপা ক্ষোভ ফুটে উঠেছে। একটা চিঠিতে সে লিখেছে, দাদা ভাই সব জেনেও বাবার কান ভারী করেছে। আমি জানি
ও চায় না আমি এই বাড়ির অংশীদার হই। এই চিঠিগুলো প্রমাণ করে যে মৃগাঙ্ক চৌধুরী তার বোনের সাথে অন্যায় করেছিলেন, কিন্তু এই তো শেফালি দেবীকে খুনি প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। আবির ঠিক করলেন এবার নিতাইকে চেপে ধরতে হবে। তার মনে হচ্ছিল নিতাই কিছু একটা আড়াল করছে। তিনি নিতাইকে তার অফিসে ডেকে পাঠালেন। আবির গম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করে, নিতাই, আমি জানি তুমি কিছু লুকোচ্ছ। মৃগাঙ্কবাবুর মতো মানুষ খুন হয়েছেন, আর তুমি সব জেনেও চুপ করে থাকবে? এটা হতে পারে না। সত্যিটা বলে ফেলো, নয়তো মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধে তোমাকেও জেলে যেতে হতে পারে। নিতাই প্রথমে ইতস্তত করছিল, তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। নিতাই হাত জোর করে বলে, আমায় মাফ করবেন স্যার, আমি ভয়ে কিছু বলতে পারিনি। যদি রজতবাবু বা শেফালি দিদি জানতে পারেন? আবির বলে, কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি নির্ভয়ে বলো। অনেকটা সাহস সঞ্চয় করে নিতাই বলতে শুরু করলো, স্যার, ঘটনার আগের দিন রাতে যখন রজতবাবু আর কর্তাবাবুর মধ্যে ঝগড়া হচ্ছিল, তখন আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনেছিলাম। রজতবাবু বলছিলেন, তুমি যদি আমায় টাকা না দাও আর উইল থেকে বাদ দাও, তাহলে ফল ভালো হবে না। কর্তাবাবুও খুব রেগে গিয়ে বলেছিলেন, তোর মতো লোভী ছেলের আমার সম্পত্তিতে কোনো অধিকার নেই। এরপর রজতবাবু রাগে গজরাতে গজরাতে বেরিয়ে যান। কিন্তু আসল ঘটনাটা অন্য স্যার। নিতাইয়ের গলাটা আরও নেমে এলো। ওই দিন রাত প্রায় 1টা-1:30 হবে। আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। বারান্দায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখে আমার সন্দেহ হয়। আমি চুপি চুপি এগিয়ে গিয়ে দেখি শেফালি দিদি কর্তাবাবুর ঘরের দিক থেকে বেরিয়ে আসছেন। তার হাতে একটা ছোট্ট পুঁটুলির মতো কিছু ছিল, আর মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। আমি ভয় পেয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। আবির জানতে চায়, শেফালি দেবীর হাতে পুঁটুলি, সেটাতে কি থাকতে পারে বলে তোমার মনে হয়? নিতাই বলে, জানি না স্যার, তবে পরদিন সকালে যখন কর্তাবাবুর লাশ পাওয়া গেল, তখন আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি শেফালি দিদিকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাইনি। নিতাইয়ের এই বয়ান তদন্তে একটা নতুন মোড় আনলো। শেফালি দেবীর গভীর রাতে মৃগাঙ্ক চৌধুরীর ঘর থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত সন্দেহজনক। হাতে পুঁটুলিটাই বা কিসের? আবির খান সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে শেফালি দেবীর ঘর তল্লাশি করার নির্দেশ দিলেন। শেফালি দেবী প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের সামনে তার প্রতিরোধ টিকল না। ঘর তন্ন তন্ন করে খোঁজার পর তার আলমারির ভিতর থেকে একটা পুরনো শাড়ির ভাঁজে সেই পুঁটুলিটা পাওয়া গেল। পুঁটুলি খুলতেই বেরিয়ে এলো কয়েকটা সোনার গয়না আর কিছু পুরনো দিনের মূল্যবান জিনিসপত্র, যেগুলো মৃগাঙ্ক চৌধুরীর মায়ের ছিল বলে জানা যায়। আর তার সাথে পাওয়া গেল একটা ছোট পুরনো আমলের লকেট। লকেটটা খুলতেই ভেতরে দুটো ছবি, একটা অল্প বয়সী মেয়ের, অন্যটি একটি শিশুর। আবির লকেটটা হাতে নিয়ে শেফালি দেবীর দিকে তাকালেন। আবির জিজ্ঞাসা করে, এই লকেটটা কার, শেফালি দেবী? আর এই গয়নাগুলো আপনার কাছে কেন? শেফালি দেবীর মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল। তার চোখের কোণে জল চিকচিক করছে। শেফালি অনেকক্ষণ চুপ থেকে ভাঙা গলায় বলে, লকেটের ওই মেয়েটি আমার মা মালবিকা চৌধুরী, আর ওই শিশুটি আমি। ঘরের মধ্যে যেন বাজ পড়ল। রজত, যে খবর পেয়ে সেখানে এসে দাঁড়িয়েছিল, সেও বিস্ময়ে হতবাক। শেফালি বলে, হ্যাঁ, আমি মৃগাঙ্ক চৌধুরীর আপন ভাইজি, যে বোনকে তিনি আর তার বাবা চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র সম্পত্তির লোভে। আমার মা সারা জীবন কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আমি এই বাড়িতে এসেছিলাম আমার মায়ের অপমানের প্রতিশোধ নিতে আর আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে। আবির বলে, তাহলে মৃগাঙ্ক চৌধুরীকে আপনিই খুন করেছেন? শেফালি দৃঢ়ভাবে মাথা নাড়ে, না ইন্সপেক্টর, আমি তাকে ঘৃণা করি সত্যি। আমি তার ঘর থেকে আমার মায়ের কিছু স্মৃতিচিহ্ন আর আমাদের অধিকারের কিছু প্রমাণ জোগাড় করতে গিয়েছিলাম। তিনি তখন ঘুমোচ্ছিলেন। আমি নিঃশব্দে কাজ সেরে বেরিয়ে আসি। আমি তাকে খুন করিনি। শেফালি দেবী নিজের পরিচয় স্বীকার করলেও খুনের দায় অস্বীকার করলেন। তার কথায় যুক্তি আছে, কিন্তু পরিস্থিতি তার বিরুদ্ধেই যাচ্ছে। গভীর রাতে ভিকটিমের ঘর থেকে জিনিসপত্র সহ বেরোনোটা তাকে প্রধান সন্দেহজনক করে তুলেছে। কিন্তু আবিরের মনে খটকাটা লাগছে, যদি শেফালি দেবী খুনি হন, তাহলে পেপার নাইফের উপর তার কোনো ছাপ বা ডিএনএ পাওয়া গেল না কেন?
তিনি কি এতটাই ঠান্ডা মাথার খুনি, নাকি অন্য কেউ এই সুযোগে সদ্ব্যবহার করছে? শেফালি দেবীর স্বীকারোক্তি চৌধুরী ম্যানশনের থমথমে পরিবেশে যেন এক নতুন ঝড় তুলল। তিনি মালবিকা চৌধুরীর মেয়ে, এই সত্যটা অনেকের কাছেই ছিল অকল্পনীয়। কিন্তু খুনের দায় তিনি অস্বীকার করছেন। ইন্সপেক্টর আবির খানের কপালে চিন্তার রেখা আরও গভীর হলো। শেফালি দেবীর মোটিভ খুবই শক্তিশালী এবং ঘটনার রাতে তার উপস্থিতি তাকে প্রধান সন্দেহভাজন করে তুলেছে। কিন্তু কিছু বিষয় এখনও মিলছে না। আবির আবার প্রথম থেকে ঘটনার পর্যালোচনা করতে বসলেন। রজত চৌধুরী, কাকার সাথে ঝগড়া, উইল থেকে বাদ পড়ার সম্ভাবনা, ব্যবসায়িক লোকসান, তারও যথেষ্ট কারণ ছিল। নিতাই তার চিৎকার শুনেছে। শেফালি দেবী, মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ, সম্পত্তির অধিকার, তার মোটিভ সবচেয়ে জোরালো। ঘটনা রাতে মৃগাঙ্ক চৌধুরীর ঘর থেকে তাকে বের হতে দেখা গেছে। মায়া সেন, মৃগাঙ্ক চৌধুরীর সাথে তিক্ত অতীত, আর্থিক অনটন, ঘটনার আগের দিন তার উপস্থিতি, তাকেও পুরোপুরি সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। নিতাই দাস, সে অনেক কিছু দেখেছে, কিন্তু তার বয়ানে কি কোনো ফাঁক আছে? সে কি ভয়ে কিছু বলছে না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আবির ফরেন্সিক রিপোর্টের দিকে আবার তাকালেন। পেপার নাইপে মৃগাঙ্ক চৌধুরী ছাড়া আর কারো স্পষ্ট ছাপ নেই, তবে অস্পষ্ট কিছু ডিএনএ পাওয়া গেছে। যদি শেফালি দেবী খুন করতেন, তিনি কি খালি হাতে ছুরিটা ধরতেন? আর যদি গ্লাভস ব্যবহার করতেন, তাহলে কি তাড়াহুড়োয় ঘরের জানালার পাল্লাটা ঠিকমতো আটকাতে পারতেন না, যেমনটা প্রথমে মনে হয়েছিল? হঠাৎ আবিরের মনে একটা নতুন ভাবনা এলো। তিনি কনস্টেবলকে ডেকে পাঠালেন। আবির জিজ্ঞাসা করে, আমরা যখন প্রথম দিন ঘটনাস্থল পরীক্ষা করেছিলাম, তখন মৃগাঙ্ক চৌধুরী টেবিলের উপরে একটা আধ খাওয়া আপেল ছিল, তাই না? কনস্টেবল বলে, হ্যাঁ স্যার। আবির, সেই আপেলটা কি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল? কনস্টেবল একটু ভেবে বলে, না স্যার, ওটা তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি তাই। আবির অধৈর্য হয়ে, অবিলম্বে ওটা খুঁজে বের করে ল্যাবে পাঠাও, যদি কিছু অবশিষ্ট থাকে। আর মৃগাঙ্ক চৌধুরীর ঘরের ডাস্টবিনটাও ভালো করে চেক করো। কিছুক্ষণ পর খবর এলো, ডাস্টবিনে আপেলের বাকি অংশ পাওয়া গেছে এবং সেটা ল্যাবে পাঠানো হয়েছে। আবির অপেক্ষা করতে লাগলেন। এই ফাঁকে তিনি মায়া সেনকে আবার জিজ্ঞাসাবাদ করলেন। আবির জিজ্ঞাসা করে, মিস সেন, আপনি ঘটনার আগের দিন যখন চৌধুরী ম্যানশনের কাছে এসেছিলেন, তখন কি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন? মায়া একটু চুপ করে থেকে, হ্যাঁ, আমি গেটের কাছে গিয়েছিলাম। নিতাইদার সাথে আমার দেখা হয়েছিল। আমি মৃগাঙ্কবাবুর সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু নিতাইদা বললেন উনি ব্যস্ত আছেন, তাই আমি ফিরে আসি। এই তথ্যটা আবির নিতাইয়ের কাছ থেকে পাননি। নিতাই কি ইচ্ছে করে এটা এড়িয়ে গেছে? কিছুক্ষণ পর ফরেন্সিক ল্যাব থেকে ফোন এলো। আধ খাওয়া আপেল এবং ডাস্টবিনে পাওয়া আপেলের অংশে একই ব্যক্তির লালারসের নমুনা পাওয়া গেছে এবং সেটা মৃগাঙ্ক চৌধুরীর নয়। আরও কিছুক্ষণ পরীক্ষার পর জানা গেল সেই ডিএনএ প্রোফাইল রজত চৌধুরীর সাথে মিলে যাচ্ছে। ইন্সপেক্টর আবির বজ্রাহতের মতো বসে রইলেন। রজত চৌধুরী ঘটনা রাতে তার কাকার ঘরে আপেল খাচ্ছিল, কিন্তু সে তো বলেছিল ঝগড়া করে বেরিয়ে এসেছিল। আবির সঙ্গে সঙ্গে রজত চৌধুরীকে ডেকে পাঠালেন। তার মুখোমুখি হতে আবির আপেলের ডিএনএ রিপোর্টটা তার সামনে রাখলেন। আবির বলেন, রজতবাবু, ঘটনা রাতে আপনি আপনার কাকার ঘরে ছিলেন এবং সেখানে আপেল খাচ্ছিলেন, অথচ আপনি আমাদের বলেছেন ঝগড়া করে বেরিয়ে এসেছিলেন। সত্যিটা কি? রজত চৌধুরীর মুখটা ফ্যাকাশ হয়ে গেল। তার এতদিনের আত্মবিশ্বাসী ভাবটা কর্পূরের মতো উবে গেল। রজত কাঁপা কাঁপা গলায় বলে, আমি মিথ্যে বলেছিলাম। আমি ঝগড়ার পর ঘর থেকে বেরিয়ে যাইনি। কাকা আমাকে শান্ত হতে বলেন। আমি ওনার ঘরেই কিছুক্ষণ বসেছিলাম। তখন উনি আমাকে একটা আপেল খেতে দেন। আবির বলে, তারপর? রজত বলল, তারপর কাকা উইল নিয়ে আবার কথা বলতে শুরু করেন। উনি বলছিলেন, আমার আচরণে উনি খুবই হতাশ। উনি আমাকে শেষবারের মতো সুযোগ দিতে চান, যদি আমি নিজেকে শুধরে নিই। কথা বলতে বলতে উনি হঠাৎ উত্তেজিত হয়ে পেপার নাইফটা হাতে তুলে নেন। আমি ভয় পেয়ে যাই। ওটা কাড়াকাড়ি করতে গিয়ে। রজত চুপ করে গেল, তার চোখ ছলছল করছে। আবির বলে, কাড়াকাড়ি করতে গিয়ে পেপার নাইফটা ওনার বুকে ঢুকে যায়, তাই তো?
রজত মাথা নিচু করে রইল। আবির বলে, আর তারপর আপনি ভয় পেয়ে জানালা দিয়ে পালিয়ে যান, যাতে কেউ আপনাকে ঘর থেকে বের হতে না দেখে। আর সেই তাড়াহুড়োয় জানালার পাল্লাটা ঠিকমতো আটকাতে পারেননি। রজত কোনো উত্তর দিল না। ঠিক সেই মুহূর্তে নিতাইকে সেখানে নিয়ে আসা হলো। আবির নিতাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, নিতাই, তুমি মায়া সেনের আসার কথাটা আমাকে বলনি কেন? নিতাই ভয়ে কাঁপতে কাঁপতে বলে, রজতবাবু আমাকে বারণ করেছিলেন স্যার। উনি বলেছিলেন পুলিশকে বেশি কিছু বলার দরকার নেই, উনি যা বলার বলবেন। সত্যটা এবার সকলের সামনে জলের মতো পরিষ্কার। রজত তার কাকার সাথে ঝগড়া এবং ধস্তাধস্তির সময় অসাবধানতাবশত তাকে খুন করে ফেলে। তারপর ভয় পেয়ে প্রমাণ লোপাটার চেষ্টা করে এবং নিতাইকে দিয়ে মিথ্যে বলানোর চেষ্টা করে। শেফালি দেবী যখন তার মায়ের জিনিসপত্র নিতে মৃগাঙ্ক চৌধুরীর ঘরে ঢোকেন, তখন মৃগাঙ্ক চৌধুরী ইতিমধ্যেই মৃত। তিনি হয়তো বুঝতেও পারেননি যে একটু আগেই সেখানে একটা খুন হয়ে গেছে। তিনি নিজের কাজ সেরে বেরিয়ে আসার সময় নিতাই তাকে দেখে ফেলে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মায়া সেনের উপস্থিতিটাও ছিল কাকতালীয়, কিন্তু রজত সেটাকেও নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চেয়েছিল, যাতে সন্দেহটা তার দিকেও যায়। ইন্সপেক্টর আবির খান রজত চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, রজত চৌধুরী, আপনার কাকা মৃগাঙ্ক চৌধুরীকে অনিচ্ছাকৃতভাবে হলেও খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। চৌধুরী ম্যানশনের রহস্যের উপর থেকে পর্দা সরল। লোভ, ঘৃণা আর ভয়ের বশে একটা জীবন শেষ হয়ে গেল। শেফালি দেবী তার মায়ের প্রতি হওয়া অন্যায়ের বিচার না পেলেও অন্তত খুনের অপবাদ থেকে মুক্তি পেলেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।